যে বাংলাদেশের সেনাবাহিনীকে কেন পরিকল্পিতভাবে বিতর্কিত করা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে, কেন তাদেরকে প্রতিপন্ন করা হচ্ছে, কারা করছে এগুলো পরিকল্পিতভাবে, কাদের লাভ, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটি হচ্ছে, দেখেন যে সেনাবাহিনীকে প্রায় 25 জন কর্মকর্তাকে, ঊর্ধ্বতন কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এইরকম পদমর্যাদায় উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপেন কোর্টে নিয়ে, সিভিল কোর্টে নিয়ে বিচার করা হচ্ছে, ওপেন কোর্টে বিচার করা হচ্ছে। এটি তো সম্পূর্ণ সেনা আইনের পরিপন্থী। সেনাবাহিনীর বিচার ওপেন কোর্টে হতে পারে না, তাদের নিজস্ব আইন আছে এবং নিজস্ব কোর্টে এটা হওয়া উচিত ছিল। তার মানে হচ্ছে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তাদেরকে নিয়ে এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে পুরা সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত যে বিষয়টা, যে সেটা হচ্ছে যে আপনি দেখেন আজকে যে কাজটা করা হচ্ছে, যে সেনাবাহিনীকে ওপেন কোর্টে এইভাবে নিয়ে বিচার করা হচ্ছে, গোয়েন্দা সংস্থান যারা, বিশেষ করে যারা ডিজিএফআই ছিল, কাজ করতো, তাদেরকে নিয়ে এভাবে বিচার করা হচ্ছে। তার মানে হচ্ছে ভবিষ্যতে আর কেউ গোয়েন্দা সংস্থাতে কাজ করতে চাবে না। যদি না চায়, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে সেনাবাহিনীর যে শৃঙ্খলাটা ছিল, সেনাবাহিনীর যে সুনামটা ছিল, এটা একেবারে ভেঙে পড়বে, কাঠামোটা ভেঙে পড়বে। এখন এই কাজগুলো, এই সেনাবাহিনীদের সুনাম রক্ষা করা, সেনাবাহিনীদেরকে রক্ষা করা, তাদেরকে রক্ষা করতে আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান উনি ব্যর্থ হয়েছেন। ওনার উচিত ছিল সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করা, এই ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রক্ষা করা ওনার উচিত ছিল, বাট উনি করতে সেটা ফেল করেছেন। এখন ওনার কি স্বার্থ, কি কারণে এটা করছেন, এটা ওনারটা উনি ভালো বলতে পারবেন, বাট উনি এটা করতে, সেনাবাহিনীদেরকে রক্ষা করতে, সেনাবাহিনীকে রক্ষা করতে উনি ব্যর্থ হয়েছেন। এখন যেটা হবে, এর ফলে যেই পরিস্থিতি বাংলাদেশে উদ্ভব হবে, সেনাবাহিনীকে যদি এভাবে ভেঙে দেওয়া হয়, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয় এবং সেনাবাহিনীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে যেটা করবে, আন্তর্জাতিক চক্র সুযোগ নেবে। এর মধ্যে অন্যতম যারা কাজ করছে, আইএস খুব সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য আইএস গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। আর আইএস এর প্রতিনিধি হয়ে বাংলাদেশে যারা কাজ করছে, তারা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ষড়যন্ত্রের দায়ে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছিল সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে, এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিন, যিনি ভারতে সন্ত্রাসীদের কাছে অস্ত্র দেওয়ার অভিযুক্তে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। সো এই আইএস যারা, এই তিনজনই আইএস এর এজেন্ট হয়ে বাংলাদেশে, এই তিনজন সাবেক সেনা কর্মকর্তা ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত তিনজন কর্মকর্তা, ওনারা আইএস এর এজেন্ট হিসাবে বাংলাদেশে, আইএস এর প্রতিনিধি হিসাবে বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশের সেনাবাহিনীকে তিলে তিলে পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। তারপরে আরেকজন আছে মেজর জিয়া, যিনি বাংলাদেশে আইএস এবং আল কায়দার প্রধান। এই মেজর জিয়া বাংলাদেশে সেনাবাহিনীতে জঙ্গিবাদের উত্থানের জন্য, কাজ করার জন্য তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছিল, এবং এই জিয়া আইএস এবং আল কায়দার বাংলাদেশের প্রধান হিসাবে বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এখন এইরকম জঙ্গিদের দখলে যদি বাংলাদেশ চলে যায় এবং বাংলাদেশের সেনাবাহিনী চলে যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এবং সেই সেনাবাহিনীকে রক্ষা করতে আমি মনে করি যে ব্যর্থ হয়েছে ওয়াকার। ওয়াকারকেও এর দায় নিতে হবে। আমি বলবো যে ওয়াকারের কাছে অনুরোধ করবো যে এখনো সময় আছে, সেনাবাহিনী মান সম্মান রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এটা এখনো যেহেতু আপনি সেনাপ্রধান আছেন, এটা এই রেসপন্সিবিলিটি আপনার উপরে বর্তায়। এবং বিশেষ করে দেশের জনগণকে বলবো, বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের সেনাবাহিনীকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একযুগে আমাদের এই জঙ্গিবাদের বিরুদ্ধে, আইএসের বিরুদ্ধে, তালেবানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও দেশে পুনঃপ্রতিষ্ঠিত করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত পরশুদিন রাতে ক্যান্টনমেন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে বৈঠক করেছেন। মির্জা ফখরুল আলমগীরের সাথে
বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রিটায়ার্ড ফজলে আকবর উপস্থিত ছিলেন। কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটি নিয়ে দেখলাম যে অনেকেরই আগ্রহ রয়েছে। আমি খোঁজ খবর নিয়েছি এবং আমার সূত্র যেটা নিশ্চিত করেছে, তারা মূলত গিয়েছিলেন যে তারেক রহমান বাংলাদেশে এলে তার সিকিউরিটির বিষয়টি নিয়ে আলাপ করতে। তারেক রহমান নভেম্বরের সম্ভবত 28 তারিখে সৌদি আরব যাবেন ওমরা হজ করতে, এবং তখন তিনি সিদ্ধান্ত জানাবেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন। তিনি বাংলাদেশে এলে ডেফিনেটলি তার সিকিউরিটি রিস্ক আছে। একদম এটা বুঝতে আসলে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। তিনি যে পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যে পরিমাণ অপরাধ সাম্রাজ্যে ঘোরাফেরা করেছেন, তাতে তার শত্রু থাকা খুব স্বাভাবিক। তিনি 2001 থেকে 2006 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল বিএনপি, তিনি হাওয়া ভবন করেছিলেন এবং তিনি অনেকগুলো অপরাধী চক্রের সাথে, জাতীয় এবং আন্তর্জাতিক সাথে জড়িত ছিলেন, এবং তার পরবর্তীতেও তার রাজনীতির এই কালো অধ্যায়টুকু কিন্তু এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তিনি দেশে আসলে তার সিকিউরিটি রিস্ক আছে, এটা তার দল মনে করে, এটা তিনি মনে করেন। সুতরাং তিনি এলে 3 মাসের জন্য তিনি সেনা প্রধানের কাছে নিরাপত্তা প্রোটোকলের জন্য অনুরোধ করেছেন। সেই সময় মির্জা ফখরুলের টেলিফোন থেকে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকার খান কথা বলেন, এবং আপনারা জানেন যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এবং ব্রিটেন থেকে 2টো বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়েছে। এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তারেক রহমান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। কদিন আগে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল আলমগীর, আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তারা গিয়েছিলেন, এবং সেই বৈঠক থেকেও কিন্তু তারা তাদের ফোনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস কথা বলেছিলেন, এবং সেই আলাপে তারেক রহমান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছিলেন তার এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। সুতরাং ক্যান্টনমেন্টে মির্জা ফখরুল আলমগীর গিয়েছিলেন প্রধানত এই আলাপটা করতে। তারা অনেকক্ষণ ছিলেন। এর বাইরেও আরো নানান বিষয়ে আলাপ হয়েছে। তার মধ্যে একটি ছিল কোন ব্যবস্থায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সম্ভবত অনুধাবন করতে পারছে যে দে হ্যাভ বিন ট্রাপড। যদি ডক্টর ইউনূস তার অধীনে বর্তমানের প্ল্যান অনুযায়ী ইলেকশন করতে পারেন, তাহলে প্রশাসন, জেনারেল ওয়াকার খান এবং ডক্টর ইউনূস এই 3টি বলয় মিলে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য সব আয়োজন তারা রেডি করে রেখেছে। বিএনপিকে তারা মূলা ঝুলিয়ে এত দূর পর্যন্ত এনেছে। এটা আমার ধারণা যে ডক্টর ইউনূসের প্ল্যান অনুযায়ী ইলেকশনটা হবে না। আমার ধারণা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, এবং এমনও হতে পারে যে ফেব্রুয়ারি নয়, জানুয়ারির শেষেও নির্বাচন হতে পারে। পর্দার আড়ালে আমি সবসময় বলছি যে এখন খেলা যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি হচ্ছে পর্দার আড়ালে। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রতি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক অবস্থান, সেটা অনেকখানি বদলে গেছে। বিশেষ করে বাংলাদেশকে আমেরিকার দরকার ছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের প্রশাসনকে দরকার ছিল আরাকান আর্মিকে হেল্প করার জন্য। আরাকান আর্মি তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধ করছিল, এবং আপনারা জানেন যে রাখাইন রাজ্যে আরাকান আর্মি কিন্তু 3টা শহর বাদে বাকিটা সব দখল করে ফেলেছে। গত 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে শান প্রদেশ আবার মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী, মিয়ানমার আর্মি সেটা দখল করে ফেলেছে। এছাড়াও রাখাইন রাজ্য থেকে 8টা শহর
এই মিয়ানমার আর্মি দখল করেছে, এবং আরাকান আর্মি ক্রমাগত পিছু হটতে 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 তারা বাংলাদেশ সীমান্তেও, এমনকি থাইল্যান্ড, মালয়েশিয়া ওদিকেও পালায় যাচ্ছে। সম্মিলিতভাবে হেল্প করতেছে মিয়ানমার আর্মিকে একদিকে চায়না, আর একদিকে রাশিয়া তো অনেকগুলো যুদ্ধ বিমান দিয়ে দিছে যে পরে আস্তে আস্তে টাকা দিও। আবার গত সম্ভবত পরশুদিন ইন্ডিয়া একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে মিয়ানমারের সীমান্তে। সো আরাকান আর্মি ইজ ইন ডিপ শিট। এই যে আরাকান আর্মির পিছু হটা এবং আরাকান আর্মিকে যে ইউনূসের প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী তাকে সমর্থন দিয়ে মিয়ানমার সরকারের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে কমিটমেন্টটা তারা করেছিল বা আমেরিকা স্পেক করেছিল, সেই জায়গাগুলো কাজ করেনি। সো আমেরিকার এখন আর ডক্টর ইউনূসকে দরকার নাই। ডক্টর ইউনূস আমেরিকার কাঙ্ক্ষিত সাপোর্টটা দিতে পারেনি এবং আরাকান আর্মি ইজ লুজিং। তারা এখন ক্রমশ পিছু হচ্ছে, যারা খবর রাখেন। এইদিকে আমেরিকা একদিকে বদলে গেছে, আর একদিকে ডক্টর ইউনূস চাচ্ছে যে কোনো ভাবেই হোক জামাতকে ক্ষমতায় আনতে। জেনারেল ওয়াকার, আমি বারবার বলেছি, সে পলিটিক্যালি তিনি জামাতি মানসিকতার, এবং আজকাল এটাও শোনা যাচ্ছে যে মিসেস ওয়াকারও জামাতি ভাবধারায় আজকাল মানে জামাতি ভাবধারায় নাম লিখিয়েছেন। তার মানে জেনারেল ওয়াকার এবং মিসেস ওয়াকার এখন জামাতের পারপাস সার্ভ করছে। তো এই অবস্থায় বিএনপি তো ফুল কট, এবং বিএনপি এটা টের পাচ্ছে। সুতরাং বিএনপি এখন চাইছে যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন করা যায়। বিএনপি এই 2-3 দিন আগেও বলল যে ডক্টর ইউনূসকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টে কনভার্ট করার জন্য অনুরোধ করেছিল, বা অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের ভূমিকা পালন করার কথা ছিল। 2 দিনের মাথায় কিন্তু বিএনপি তার সেই অবস্থানটাকে পুনর্বিবেচনা করছে, এবং বিএনপি চাইছে যে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে। এবং তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে, কে প্রধান হবে, সেটা নিয়ে আমি আরেকটি পর্বে কথা বলবো, কারণ সেটি একটু বড় অংশ। কিন্তু এই যে বিএনপির যে অবস্থান পরিবর্তন, বিএনপি যে ফুল মানে জামাত, ইউনূস, ওয়াকারের এই চক্রের কমিটমেন্টে পড়েছে, এই সময় আমেরিকা বিএনপিকে পরামর্শ দিয়েছে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। আমেরিকা বলেছে যে আওয়ামী লীগ এবং অন্যান্য সমমনা দলগুলোকে বাইরে রেখে যেন তেন একটা নির্বাচন যদি করে, সেই নির্বাচন একদিকে যেমন গ্রহণযোগ্যতা পাবে না, ঠিক তেমনি বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি নতুন সরকার চালাতে গিয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে, যেটি তাদের জন্য ভালো হবে না। সুতরাং আমেরিকা এই মুহূর্তে বিএনপিকে পরামর্শ দিচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করবার জন্য। এই ইনক্লুসিভ ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সুতরাং আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের উন্নতি চায়, গণতন্ত্র চায়, তাদের দাবি কিন্তু ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি শুধু ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। আপনি একটা ঠিক করবেন যে ঠিক আছে আওয়ামী লীগকে আমরা 10টা সিট দিয়ে দেবো, এরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে, আমার কানে আসছে। এবং আওয়ামী লীগের মধ্যেও ডিপ স্টেটের দালাল আছে এবং এখনো আছে। এটা খুব অ্যালার্মিং। এবং ডিপ স্টেট বা যারা আওয়ামী বিরোধী ষড়যন্ত্র করছে তারা আওয়ামী লীগের কাছে নতুন একটা প্রস্তাব পাঠাতে চাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এতগুলো সিট তাদের দেওয়া হবে। আমার কথা হলো, যদি ইনক্লুসিভ ইলেকশনই হয় তাহলে কি করে জানবো আমরা যে এতগুলো সিট আওয়ামী লীগ পাবে, এতগুলো সিট বিএনপি পাবে? তাহলে সেটা কি আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? যাই হোক, বিএনপি এখন ইউনূসকে যদি ইউনূসের উপরে নির্ভর করে নির্বাচনে যেতে চায়, বাজি ধরে বলতে পারি, এবং যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে বিএনপিকে হারিয়ে জামাতকে ক্ষমতায় আনা হবে। আর যদি ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা এনশিওর করতে হবে। যদি মানে আওয়ামী লীগকে এনে কারচুপিপূর্ণ নির্বাচন করা হয় তাহলে সেটিও আওয়ামী লীগকে জোর করে হারালে, আওয়ামী লীগ যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় দ্যাটস ফাইন, কিন্তু আওয়ামী লীগকে যদি ষড়যন্ত্র করে হারানো হয় তাহলেও পরবর্তীতে যিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তার জন্য সরকার চালানো খুব একটা সুবিধা হবে না। প্রিয় বন্ধুরা, রাজনীতি একটু প্যাচ খেয়ে গেছে, এবং আজ যেটা বলছি সেটা যে কালকে সে স্ট্যান্ডে রাজনৈতিক দল থাকছে বা আমরাও বলতে পারছি যে ওইটাই। তো এই ক্রমাগত পরিবর্তনশীল এই অবস্থায় অক্টোবর তো শেষ হয়ে গেল, নভেম্বরে দেখবেন যে অনেক কিছু বদলাচ্ছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।